ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে রিফাত তাসনোভা। দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক খাত, তবে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হতাশ এ খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রত্যাশা অনুযায়ী নীতি সহায়তা পাননি তারা। প্রত্যাশা ছিল রপ্তানি উৎসে কর কমিয়ে আনা, নগদ সহায়তার উপর আয়কর অব্যাহতি, বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা হবে। কি থাকছে এবারে বাজেটে গুরুত্বপূর্ণ এ খাতের জন্য, এইসব বিষয় নিয়ে আজ আমাদের টালি খাতার আলোচনার বিষয়। বাজেটে পোশাক ও টেক্সটাইল খাত কি পেল? আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন ও ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি আজহারুল হক আজাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথমে আমি একটু যেতে চাই আজাদ ভাই আপনার কাছে। আমরা দেখেছি যে আমদানি করা যেসব পণ্য রয়েছে সেগুলোর উপরে শুল্ক কমানোর একটি বিষয় এবারে বাজেটে এসেছে। সেক্ষেত্রে আমদানি করা পোশাকে যদি শুল্ক কমানো হয়, দেশীয় পোশাক বা ফ্যাশন বুটিক হাউসগুলো যেগুলো রয়েছে তাদের উপরে কি কোনো প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করছেন? এই বিষয়টি খুবই দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে এবারের বাজেটে, সেটি আসলে আমরা প্রথমে এর আসলে প্রতিবাদ জানাই। কারণ দেশীয় পোশাক শিল্পের যে অবস্থা এখন, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি এবং অর্থমন্ত্রীকেও তার বাজেটে বলতে শুনেছি যে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য তারা নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে এই বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য আসলে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো এই যে আমদানিকৃত পোশাকে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে, এবং যেখানে আসলে আমরা বলছি যে আমাদের দেশীয় শিল্পকে সুরক্ষা করতে হবে, যেখানে এই শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যুক্ত, এখানে একটি বড় রকম কর্মসংস্থানের সুযোগ, এবং দেশীয় কাপড়, দেশীয় অন্যান্য কাঁচামাল ব্যবহার করে যখন দেশের ভিতরে একটি শিল্প গড়ে ওঠে, সেই শিল্পকে আসলে বাঁচিয়ে রাখার জন্য যে নীতিমালা প্রয়োজন সেটি একেবারেই আসলে খুব দুঃখজনক যে কোনো প্রকার নীতিমালা এখানে আমরা আসলে দেখি না। বরং উল্টো দেখি যে আমদানিকৃত তৈরি পোশাক, এবং আমরা জানি যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশ আসলে এই তৈরি পোশাক রপ্তানি করে। সেখানে আমরা আসলে এই তৈরি পোশাক কেন আসলে আমদানি করতে যাব? এবং সেখানে শুল্ক কমিয়ে দেওয়ার ফলে আমাদেরকে আসলে একটি অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। এবং আমরা যেখানে দেশীয় পোশাকের ক্ষেত্রে যে এই দেশের মানুষ যখন আসলে আগ্রহ প্রকাশ করবে দেশীয় পোশাক ক্রয়ের ক্ষেত্রে, তখন তো আসলে কিছু সুযোগ সুবিধা ক্রেতাদের আগ্রহ বৃদ্ধির জন্য দেয়া দরকার, এবং আমরা দেখি যে সেখানে আসলে কোনো প্রকার সেই সুযোগ নেই। এবং একই সঙ্গে দেখি যে উচ্চ কর আসলে আরোপের ফলে যে বিষয়টি এখানে খুবই লক্ষণীয় যে আমাদের যে শিল্পের সঙ্গে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা জড়িত, এবং একটি খুব বিষয় লক্ষণীয় যে এই শিল্পের সঙ্গে নারী শ্রমিকের যুক্ততাটা অনেক বেশি এবং নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বেশি। আমরা দেখি যে প্রায় শুনি যে নারী উদ্যোক্তাদেরকে আসলে সুরক্ষা দেওয়া হবে, নারী উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে আসলে এই রকম অবস্থায় কি করে আসলে উচ্চ কর আসলে দেয়া যাবে, এবং কিভাবে কি করে আসলে আমদানিকৃত তৈরি পোশাকে শুল্ক কমিয়ে দেওয়া? আপনি যেমনটি বলছিলেন, এই প্রেক্ষিতে আমরা যদি একটু বলি, সেক্ষেত্রে এর প্রভাব একেবারে যারা নারী শ্রমিক রয়েছে বা শ্রমিক পর্যায়ে যারা রয়েছে তাদের উপরে পড়বে বলে আপনি মনে করছেন? এ পর্যায়ে আমি একটু মোহাম্মদ আলী খোকন আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখেছি আপনারা বিটিএমইএ, বিজিএমইএ এবং বিকেএমইএ বাজেট পরবর্তী একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু তিনটি পোশাক খাতে যে তিনটি বড় সংগঠন রয়েছে অনেকেই কিন্তু সেখানে, এবং আপনারা সেখানে একটি হতাশা প্রকাশ করেছেন। এই হতাশার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে হতাশাটা হওয়ার কারণ হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পোশাক শিল্পের আজকের যে অবস্থানটা, যে $47 বিলিয়ন, বিগত 2 মাসে কিন্তু আমাদের এক্সপোর্টটা, রপ্তানি আয়টা কমেছে। আন্তর্জাতিক বাজারে কিন্তু পণ্যের দাম কমেছে, দর পতন, মূল্য পতন হয়েছে, কিন্তু আমাদের দেশে সেই আমাদের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরে আমাদের বিদ্যুতের দাম প্রতি 4 বার বাড়ানো হচ্ছে। গ্যাসের দাম প্রায় 250% বাড়ানোর পর আনলিমিটেড সাপ্লাই দেওয়ার কথা, সেই গ্যাস আমরা পাচ্ছি না। আজকে 15 দিন যাবৎ ঝড়ের পর থেকে আমাদের ইন্ডাস্ট্রিগুলি বন্ধ,
অন্ধকার হয়ে আছে, কোন রকম নিবু নিবু করে জ্বলছে। বারবার আমরা পেট্রো বাংলাকে বলার পরও তার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। এবং আমাদের দেশে অন্যদিকে আমাদেরকে শ্রমিকদের বেতনকে দেওয়ার জন্য আমাদেরকে মিটিং করে বলা হয়েছে যে ঈদের আগে যেন কোনোভাবে বেতন প্রদান যেন বন্ধ না থাকে। এখন একদিকে ইন্ডাস্ট্রিকে বন্ধ রেখে অন্ধকার করে আপনি জ্বালানি না দিয়ে আমাদেরকে বর্তমান বাজেটে যে আমাদেরকে আমরা যা যা চেয়েছিলাম আসলে আমাদেরকে সেই ধরনের আমাদের তেমন কিছু উল্লেখযোগ্য পোশাক শিল্প যেন করা হয়নি। বাংলাদেশে আয়ের আপনার রপ্তানি আর দুইটি খাত আমাদের বৈদেশিক মুদ্রা, একটা হলো আমাদের অ্যাপারেল সেক্টর, অন্যটা হলো আমাদের রিমিটেন্স আয়। আপনি গ্যাস বিদ্যুৎ যাই আমদানি করেন, খাদ্য এবং সার যা কিছু আনেন, আপনার কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করার যে দুইটি বড় সেক্টর, সেই দুইটা সেক্টর মধ্যে আমাদের অ্যাপারেলস এন্ড টেক্সটাইল একটা বড় সেক্টর। এই সেক্টরকে আপনারা আনইন্টারাপ্ট গ্যাসের নামে আমাদের দামটা গত মাসে, তার আগের মাসে আমাদের গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু সেই পরিমাণ আমাদেরকে গ্যাস পাচ্ছে না। আমাদের ইন্ডাস্ট্রিগুলো অন্ধকারাচ্ছন্ন। আপনি গাজীপুরের দিকে তাকান, 2500, রূপগঞ্জ, আমাদের মাওনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং এমনকি সাবা, সব জায়গায় কিন্তু আজকে গ্যাস নেই। আমরা আমরা বলবো যে এই এই বাজেটে আমরা বলছিলাম যে আমাদেরকে জন্য উৎসে করটা 0.50% রাখা, সেটাকে 1% রাখা হয়। ব্যাকওয়ার্ড শিল্পের ইন্ডাস্ট্রি বিশাল ভূমিকা আমরা পালন করি, যেটা আজকে অ্যাপারেল যারা সেলাই শিল্প নিয়ে আছেন তাদের পেছনের যে কারিগর, যে আজকে সুতা থেকে কাপড়, কাপড় থেকে ডাই, ফিনিশিং, প্রসেসিং, পলি, বাটন, কার্টুন, জিপার হতে শুরু করে ডেনিম, আমরা যারা প্রস্তুত করি, এই $47 বিলিয়ন মধ্যে 30 বিলিয়ন স্থানীয়ভাবে আসে। আমাদের ব্যাকওয়ার্ড শিল্প যদি শক্তিশালী না হয়, কোনোভাবেই কিন্তু আমাদের ফরওয়ার্ড দিকে সাস্টেইন করবে না। আমাদের যেখানে 2029 সালের মধ্যে $100 বিলিয়ন জার্নি হওয়ার কথা আমাদের অ্যাপারেলসে, সেই জার্নিটা দেখা গেছে গত মাসে, এই মাসে কিন্তু আমাদের সেভাবে কিন্তু অগ্রসর হচ্ছে না। আমি দেখেছি আমার গার্মেন্ট শিল্প আছে, আমার বায়ার স্থানীয় যে কাপড়গুলো অর্ডার ছিল সেই অর্ডারগুলো ক্যান্সেল করে সে চায়নার ফ্যাব্রিক্স এর দিকে চলে গেছে। এখন আমাদের স্থানীয় কাপড়টা যদি দিয়ে আমরা যদি নিজস্ব সেলাই করতে পারতাম, তাহলে সেখানে আমাদের ভ্যালুয়েশনটা বাড়তো নিজস্ব ফ্যাব্রিক দিয়ে। কিন্তু আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। একদিকে কাস্টমার হয়রানি, অন্যদিকে যারা ট্যাক্স দিচ্ছে তার উপর বারবার হামলা হচ্ছে। আমাদের দেখা গেছে কোন রকম যদি একটি এইচএস কোড ভুলের কারণে যদি সেটা সংশোধন করার সুযোগ না দিয়ে 400% জরিমানা, 500% জরিমানা, 200%, যেখান থেকে ট্যাক্স অফিসের লোকরা সেখান থেকে একটা বিশাল একটা ইনসেন্টিভ পায়। এখন তারা দেখা যাচ্ছে যে ট্যাক্স আহরণের চেয়ে জরিমানার দিকে মনোযোগী বেশি, কারণ ওইখান থেকে তারা একটা কমিশন পায়। এবং আমাদের পোর্টে প্রতিদিন কোনো না কোনো হয়রানি হচ্ছে। একদিকে আমাদের বিদ্যুৎ, অন্যদিকে ব্যাংক আমাদের পর্যাপ্তভাবে সাপোর্ট করছে না। আপনি জানেন যে আমাদের ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ছোট হয়ে গেছে, এবং আমাদের অনেকে ওয়ার্কিং ক্যাপিটাল গুলি দেখা গেছে নেগেটিভ পর্যায়ে চলে গেছে, কিন্তু ব্যাংক সেই পরিমাণ সব ব্যাংকগুলি সাপোর্ট, কোনো ব্যাংক দিচ্ছে 2-4টা, মেজরিটি ব্যাংক সেই সাপোর্টটা আমাদেরকে দিচ্ছে না। এবং আমাদের অন টাইম আমাদের কাঁচামাল না আনার কারণে, আনইন্টারাপ্ট সাপ্লাই না থাকার কারণে আমরা কিন্তু উৎপাদনে যেতে পারছি না। আমাদের কিন্তু আস্তে আস্তে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো ব্যাংক ইন্টারেস্ট রেট যেভাবে লাগামহীনভাবে বাড়ছে, 14.5% ব্যাংক নিচ্ছে, যেখানে উন্মুক্ত করার কারণে কোনো ব্যাংক 13% নিচ্ছে, কোনো ব্যাংক লাগামহীন ভাবে 14.5% ইন্টারেস্ট দিচ্ছে। সর্বোপরি আমাদের ব্যাংকে আমাদের যে এবার বাজেটে আমরা বলেছিলাম রিসাইকেল ফাইবারের কথা। বাংলাদেশে যে বর্জ্য থেকে পোস্ট ওয়েস্টেজ এবং প্রি ওয়েস্টেজ, এই ওয়েস্টেজ গুলি ফেলে দেওয়া হয়, এই ওয়েস্টেজ গুলি বিদেশে চলে যায়। আমাদের দেশে ওয়েস্টেজ ইন্ডিয়াতে গিয়ে আবার তারা আমাদের কাছে রপ্তানি করে। আমাদের দেশের ওয়েস্টেজ আমরা ব্যবহার করলে প্রায় 15 মিলিয়ন ওয়েস্টেজ আমাদের হয়, প্রি ওয়েস্টেজ পোস্ট হয়েছে, যেটা পুরান কাপড় এবং আমাদের কাটিং কাপড় এবং আমাদের তুলা থেকে যে বর্জ্যটা হয়। এই 15 মিলিয়ন কেজি দিয়ে আমরা প্রায় 12 মিলিয়ন কেজি সুতো উৎপাদন করতে, তার আনুমানিক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করবো $4 বিলিয়ন। কিন্তু আমরা সেই যে এবার বাজেটে বলছি, সেটা সে বর্জ্য যদি আমরা কিনি তাহলে 7%, আমাকে জুট কিনলে 7% ভ্যাট, এই জুট থেকে যখন ফাইবার বানানো হয় তার উপরে আবার 15% ভ্যাট, তাহলে 22% ভ্যাট দিয়ে ফাইবার দিয়ে সুতা বানায় আমরা যদি রপ্তানি করে, আমরা আন্তর্জাতিক বাজারে টিকবো না। সুতরাং আমাদের স্থানীয় জিনিসগুলির উপর কেন এই ভ্যাটটা উত্তোলন করা হয় না, আমরা বলছি যে এটার জন্য বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। আমাদের স্থানীয় জুটগুলি বিদেশে চলে যাচ্ছে এবং আমরা তাদের থেকে বৈদেশিক মুদ্রা দেখি। একদিকে আমরা বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের কথা বলছি, অন্যদিকে আমরা বৈদেশিক মুদ্রা থেকে এই রিসাইকেল জিনিসটা আমরা বাইরে কিনে আনতেছি। এখন প্রত্যেকটি বায়ারের অর্ডারের ভিতরে কিন্তু 30% আপনাকে রিসাইকেল ফাইবার থাকতে হবে। রিসাইকেল যদি সুতা না হয় তাহলে বায়াররা সেখানে অর্ডার দেয় না। কোনো বায়ারের 40% 30%। এখন আমার রিসাইকেল বাংলাদেশে করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা আমরা পারছি না, কারণ বিশাল একটা ট্যাক্সের বোঝা। যে আপনি বাজার থেকে জুট কিনবেন, ওয়েস্টার্ন কিনবেন, কেনার সময় 7%, আপনি যখন এটা প্রসেসিং করে ফাইবার বানায় কোনো স্পিনিং মিলে বিক্রি করবেন সেখানে 15% আবার ফ্যাট।
22% ভ্যাট দিয়ে আমাদের দেশে কোনো রিসাইকেল ইন্ডাস্ট্রি সাস্টেন করবে না। আমাদের নিজস্ব আহরণে নিজস্ব জুট যদি আমরা ব্যবহার করতে না পারি এবং তার যদি বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে না পারি, বরং আমরা এই বৈদেশিক মুদ্রাটা বাহির থেকে রিসাইকেল ফাইবারটা কিনে আনছি। সুতরাং কেন আমি জানি না, বারবার এনবিআর কে বোঝানোর পরে, আমরা সরকারকে বোঝানোর পরে এবং ট্যাক্স সমিতি বোঝানোর পরে এই বিষয়টা কেন তারা তাদের মাথায় ঢুকছে না। একদিকে যেমন এটা পরিবেশকে আমাদের সুন্দর করবে, অন্যদিকে আমাদের দেশের বিদেশি মুদ্রা সাশ্রয় করবে এবং উল্টার বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এছাড়া ম্যানমেড ফাইবারের উপর আমরা যে চেয়েছিলাম 2-1টা আইটেমে পেট চিপ ছাড়া, আর বাকি সকলের উপর থেকে কোনোভাবে ভ্যাট এবং ট্যাক্স উদ্যোগ করা হয়নি। আমরা মনে করব খোকন, আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। আপনি বলছিলেন ব্যাংক ইন্টারেস্টের কথা, এই বিষয়টি নিয়ে আমরা আসব, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার আজকের বিষয় বাজেটে পোশাক ও টেক্সটাইল খাত কি পেল। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সাবেক সভাপতি আজহারুল হক আজাদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। এ পর্যায়ে আমি একটু জনাব আজাদ আপনার কাছে একটু যেতে চাই, দেশীয় পোশাক শিল্পের জন্য এবারে বাজেটে কি রয়েছে? দেশীয় পোশাক শিল্পের জন্য তো আসলে বাজেটে কিছুই নেই, এটা অত্যন্ত দুঃখজনক, যেটা আমি আগেও বলেছি। এবং যে বিষয়টি খুব লক্ষণীয় যেটি হলো যে এই যে আমদানিকৃত তৈরি পোশাকের উপর যে হারে শুল্ক কমানো হলো, এবং এটি প্রায় প্রতি বছরই কমানোর চেষ্টা চলছে, এবং আমরা এই বছর দেখেছি যে এটি প্রায় 22% কমিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে গত বছর প্রায় আপনার 502 কোটি টাকার মতো আমদানিকৃত পোশাক এসছে। এবং এটি আসলে এই বছরও আমরা দেখেছি যে মার্চ পর্যন্ত আপনার প্রায় আপনার 214 কোটি ডলারের মতো আমদানিকৃত পোশাক এসছে। এবং এই যে পোশাকগুলো এসছে তার ফলে যেটি হচ্ছে যে আমাদের এখানে তো আসলে যে পোশাক খাতটি তৈরি হয়েছে, দেশীয় পোশাক শিল্পটি তৈরি হয়েছে, সেখানে আসলে একটি বড় ধরনের আমাদের অসম প্রতিযোগিতা করতে হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই খাতে উচ্চ কর 3% উচ্চ কর আরোপ করা আছে। এবং এই যে উচ্চ করের ফলে যে বিষয়টি সমস্যা হয় আমাদের, যে আমি প্রথমে বলেছি যে আমাদের এই শিল্প খাতটিতে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তারা যুক্ত আছে। এখন যখন এই উচ্চ করটি আরোপ হয়, তখন আমরা আসলে যাদের সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করি, যে সকল তাঁতিদের সঙ্গে কাজ করি, যে সকল হস্তশিল্প সূচিদের সঙ্গে কাজ করি, এবং ধরেন যে এই আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত শিল্পীরা কাজ করেন, তাদের ক্ষেত্রে যদি আমরা এই উচ্চকর আরোপ করি, কারণ আমাদের উচ্চকর অনুযায়ী তাদের কাছ থেকে আমাদেরকে উচ্চকর কেটে রাখতে হবে, তারা তখন আসলে কাজটা করতে নিরুৎসাহিত হবে। এবং প্রান্তিক মানুষজনেরা আমাদের শিল্পের সঙ্গে প্রান্তিক মানুষের যুক্ততার সংখ্যাটা অনেক বেশি। জি, সেক্ষেত্রে একটু এখানে একটি বিষয় বলতে চাই, যেহেতু করের বিষয়টি আসলো, সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন করব জনাব খোকন আপনার কাছে। অর্থনৈতিক অঞ্চলে নতুন কর যে আরোপ করা হয়েছে, তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনি দেখেন, অর্থনৈতিক অঞ্চলে আগে ক্যাপিটাল মেশিনারির উপরে 0 ট্যাক্স ছিল, সেটাকে এখন 1% করা হয়েছে। আর অর্থনৈতিক অঞ্চলগুলি করা হয় বিশেষ সুযোগ সুবিধা। পৃথিবীর সব দেশই অর্থনৈতিক অঞ্চলগুলিকে সেখানে ইউটিলিটির স্পেশাল একটা সুযোগ দেওয়া হয়, ভ্যাট ট্যাক্সের স্পেশাল একটা সুযোগ থাকে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচারের রাস্তাঘাট কমিউনিকেশন হইতে শুরু করে সকল কিছু ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়া থাকে। একদিকে আপনি দেখেন আমাদের যেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলি করা হয়েছে, সেখানে জমি রেজিস্ট্রেশনের কস্ট করা হয়েছে 15% ভ্যাট, অথচ আপনি যদি কোনো ডেভেলপার থেকে জমি কিনেন, রাজুকের কোনো জমি কিনেন, সেখানে আপনার কিন্তু ভ্যাট হলো 4%। তাহলে আপনি অর্থনৈতিক অঞ্চলকে কি সুযোগটা দিলেন? তাহলে সেখানে যদি অর্থনৈতিক অঞ্চলগুলি ইন্ডাস্ট্রিগুলি হবে, সেখানে হলো বিশেষ ইন্ডাস্ট্রি হওয়ার, এবং সেখানে এখন পর্যন্ত ইউটিলিটির কোনো ব্যবস্থা এখনো ভালোভাবে পূর্ণাঙ্গ হয়নি, পানির ব্যবস্থা হয় নাই, সেখানে ডাইং প্রিন্টিং ফিনিশিং ইন্ডাস্ট্রি করার মতো সেই পরিবেশ এখনো হয় নাই, সেখানে পানি উত্তোলন আপনি নিজস্ব করার মতো পারমিশন দেওয়া হচ্ছে না, যদিও করেন সেটার চার্জ আপনাকে দিতে হবে। তাহলে কোন সুযোগ সুবিধার কারণে মানুষ অর্থনৈতিক অঞ্চলে যাবে আপনি আমাকে বলেন? একদিকে আপনি বলতেছেন যে অন্য জায়গায় জমি কিনে আপনি যদি ইন্ডাস্ট্রি করেন, সেখানে গভর্নমেন্ট বিদ্যুৎ গ্যাস পারমিশন দেবে না, তাকে অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে। আর অন্যদিকে অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আপনি এবারও ডিউটি 1% করে দিলেন। তাহলে আমি বলবো
যে এই দত্ত নীতির কারণে আমার দেখা যায় আসলে কি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী ভালো উদ্যোগ নেয়, কিন্তু কতিপয় লোকের এই বিভিন্ন রকমের এই আইন কানুনের জটিলতার কারণে যারা এগুলির সাথে জড়িত তাদের কারণে দেখা যায় আসলে আমাদের কোনো বাস্তবায়ন কোনো জিনিসই কিন্তু আলোর মুখ দেখে না। আপনি দেখবেন একদিন অর্থনৈতিক অঞ্চলগুলি খালি পড়ে থাকবে যদি এগুলি যদি সংশোধিত করা না হয়। বিশাল আমরা বড় আশা করছি যে বিষয়গুলো আপনি এখন বললেন সেই বিষয়গুলোর সমাধান অচিরেই আনার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে আমি জনাব আজাদ আপনার কাছে আবারও একটু যেতে চাই। আপনি একটু আগে বলেছেন যে বাজেটে তাহলে কিছুই নেই, আপনাদের চাওয়াটা কি? আমাদের প্রথমত চাওয়া হলো যে এই যে তৈরি পোশাক, আমদানিকৃত তৈরি পোশাকে শুল্ক হার যাতে না কমানো হয়, কারণ এই শুল্ক হারটি কমালে আমাদের জন্য একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়। দ্বিতীয়ত হলো যে উৎস করের যে বিষয়টি আসলে আরোপিত করা আছে সেই বিষয়টিকে আসলে প্রত্যাহার করা দরকার, কারণ আমরা বারবার বলছি যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীটা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা উৎস করের আওতায় আসলে তারা নিরুৎসাহিত হবে এবং তারা যে ভলিউমে আসলে কাজটা করে সেটি অনেক ক্ষুদ্র আকারে কাজ করে। তাদেরকে আপনি যখন এই কর আওতায় আনবেন তারা আসলে একটু আতঙ্কিত হবে, কারণ আমার গ্রামের যে সাধারণ নারী সে আসলে এই করের বিষয়টি বুঝবে না, যার ফলে আমরা যখন এই উৎস করটি তার কাছ থেকে কাটতে পারবো না তখন আমাদেরকে সেই উৎস করটি দিয়ে দিতে হবে, তখন পোশাকের দামটি বৃদ্ধি পেয়ে যাবে। একই সঙ্গে আমরা মনে করি যে যদি আসলে দেশীয় শিল্প খাতকে আসলে সুরক্ষা দিতে হয় এবং সব শিল্প খাত একই রকম না, আমাদের দেশে যে দেশীয় পোশাক শিল্পের খাতটি তৈরি হয়েছে সেই দেশীয় পোশাক শিল্পের খাতটির জন্য আমরা মনে করি যে আমাদের তাঁতিদেরকে এবং আমাদের যে হস্তশিল্পীরা আছে এবং আমাদের যে সূচি শিল্পীরা আছে তাদেরকে আসলে কর একটি কর আওতামুক্ত জায়গা নিয়ে জনাব আজাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব খোকন আপনাকে, এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।